বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 4 আগস্ট 20 শ্রাবণ এবং ফার্সি 13 মুরতাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/radio tehran bn।
এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ওমান ও পারস্য উপসাগর অঞ্চলে আমেরিকা ও পাশ্চাত্যের আগ্রাসন চালানোর নীল নকশা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বক্তব্যে বিতর্ক ও হাসপাতালে শয্যা সংকট সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কুরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কুরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ওমান সাগরে জাহাজ ছিনতাইয়ের অভিযোগ নাকচ করল ইরান। হটকারিতার অজুহাত খুঁজতে জাহাজ ছিনতাইয়ের অভিযোগ বললেন জেনারেল শেকারচি। বাংলাদেশে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত দুটোই বেড়েছে। ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ। ইসরায়েলি স্পাইওয়ারের মাধ্যমে ফোনে আড়ি পাতা ইস্যুতে ভারতের সংসদে তুমুল হট্টগোল চলছে। এবার সাময়িক বরখাস্ত হলেন তৃণমূলের 6 এমপি। এবং আফগানিস্তানে প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে শক্তিশালী হামলা। মন্ত্রী অক্ষত থাকলেও 4 জনের মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করল নিরাপত্তা বাহিনী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ওমান সাগর ও পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা অনুপ্রবেশ করেছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান এ ধরনের প্রচারণামূলক খবর ছড়ানোর ব্যাপারে পশ্চিমা ও ইহুদিবাদী গণমাধ্যমকে সতর্ক করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের অদূরে একটি ব্রিটিশ জাহাজ সম্ভাব্য ছিনতাই হয়েছে বলে লন্ডন দাবি করার পর খাতিবজাদে এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করেছে পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কার অ্যাসফাল্ট প্রিন্সেস ছিনতাই হয়েছে। তারা আরও দাবি করেছে ওমান সাগরের এ ঘটনায় ইরানের সামরিক বাহিনী অথবা তাদের অনুগত কোন গোষ্ঠী জাহাজটিতে অনুপ্রবেশ করে এটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। ইরানের সামরিক বাহিনী ওমান সাগরের সাম্প্রতিক ঘটনাবলী এবং জাহাজ ছিনতাইয়ের পশ্চিমা অভিযোগের নিন্দা করেছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি বলেন, ইরান বিরোধী নতুন হটকারিতার অজুহাত খুঁজতেই জাহাজ ছিনতাইয়ের অভিযোগ তোলা হয়েছে। তিনি বলেছেন, পশ্চিমা, সৌদি ও ইহুদিবাদী গণমাধ্যমগুলো সমুদ্র নিরাপত্তা এবং আঞ্চলিক পানিসীমা থেকে জাহাজ ছিনতাইয়ের বিষয়ে যে সাংঘর্ষিক খবর দিয়েছে তা মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। নতুন কোন হটকারিতার জন্য তারা এই খবর প্রচার করেছে। ইরানি এই সেনা কর্মকর্তা আরও বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ও যে কোনো সন্দেহজনক তৎপরতার বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর হাতে পূর্ণ গোয়েন্দা তথ্য থাকে এবং তারা সবসময় সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে ওমান সাগরে অন্তত 4টি জাহাজ সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে, যা প্রমাণ করে অস্পষ্ট কারণে এসব জাহাজ তাদের স্টিয়ারিং এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কুইন এমাথা, গোল্ডেন ব্রিলিয়ান্ট, জাগ পূজা ও অ্যাবিস নামের ওই 4 জাহাজ
তাদের AIS ট্র্যাকারের সাহায্যে মঙ্গলবার ঘোষণা করে জাহাজগুলো তাদের নিয়ন্ত্রণে নেই। আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে 61 নটিক্যাল মাইল পূর্বে ওমান সাগরের এই ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এই ঘটনাকে অজলদস্যু সুলভ ঘটনা বলে উল্লেখ করেছে। সংস্থাটি বিস্তারিত আর কিছু না জানিয়ে বলেছে, ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলো যেন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। তবে পরে ব্রিটিশ মেরিটাইম এজেন্সি এ ঘটনাকে সম্ভাব্য ছিনতাই বলে ঘোষণা করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গত এক সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত দুটোই বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও আশঙ্কাজনক রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। বাংলাদেশে গত এক সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যু এবং নতুন রোগী শনাক্ত দুটোই বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার কোভিড-19 পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, গত 7 দিনে 3,92,936টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে 1,16,266 জন রোগী শনাক্ত হয়েছেন, যা গত সপ্তাহের তুলনায় 53,749 জন বেশি। চলতি সপ্তাহে 480 জনের বেশি মারা গেছেন। জানুয়ারি থেকে সংক্রমণের যে চিত্র, তাতে জুলাই মাসে সবচেয়ে বেশি সংখ্যক রোগী পাওয়া গেছে। আগস্ট মাসেও রোগীর সংখ্যা 46,000 ছাড়িয়ে গেছে। জেলাভিত্তিক রোগীর হিসাবে ঢাকা শীর্ষে অবস্থান করছে। বিভাগ ওয়ারি মৃত্যুর হিসাবে ঢাকার পরেই রয়েছে চট্টগ্রাম। এ সময় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে জানান, দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও আশঙ্কাজনক রূপ নিতে পারে। অধ্যাপক নাজমুল ইসলাম আরো জানান, চলতি বছরের 2 জানুয়ারি থেকে 3 আগস্ট পর্যন্ত মোট 3,446 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 2,370 জন। পুরো জুলাই মাসে রোগী শনাক্ত হয়েছে 286 জন, আর আগস্টের এই 3 দিনেই 788 জন রোগী শনাক্ত হয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। 18 বছরের উপরের কোন ব্যক্তি টিকা ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের এমন বক্তব্যের সত্যতা নাকচ করে দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, টিকা নেওয়া ছাড়া 18 বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। ওই বক্তব্যের যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয়। এর আগে মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, 11 আগস্ট থেকে ভ্যাকসিন ছাড়া 18 বছরের ঊর্ধ্বে কোন লোক বাইরে চলাফেরা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত 3 বছরে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে 400টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে 630 গেরিলা ও 85 জন নিরাপত্তা বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। 2018 সালের মে মাস থেকে 2021 সালের জুন পর্যন্ত এক পরিসংখ্যানে ওই তথ্য জানা গেছে। আজ ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার সময় বলেন, গত 3 বছরে সন্ত্রাসীদের সঙ্গে 400 সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এর ফলে 630 সন্ত্রাসী এবং 85 জন নিরাপত্তা বাহিনীর জওয়ান প্রাণ হারিয়েছে। ভারতে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে
ফোনে আড়ি পাতা ইস্যুতে সংসদে তুমুল হট্টগোলের জেরে তৃণমূল কংগ্রেসের 6 এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত 23 জুলাই রাজ্যসভা থেকে গোটা বর্ষাকালীন অধিবেশনের জন্য সদস্যপদ স্থগিত করা হয় তৃণমূল এমপি শান্তনু সেনের। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে ফোনে আড়িপাতা ইস্যুতে সংসদে তুমুল হট্টগোলের জেরে তৃণমূল কংগ্রেসের 6 এমপিকে সাসপেন্ড করা হয়েছে। আজ বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু দিনভরের জন্য ওই এমপিদের সাসপেন্ড করেন। রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া এমপিরা হলেন নাদিমুল হক, মৌসুম নূর, দোলা সেন, শান্তা ছেত্রী, আবির রঞ্জন বিশ্বাস ও অর্পিতা ঘোষ। এর আগে গত 23 জুলাই রাজ্যসভা থেকে গোটা বর্ষাকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূল এমপি শান্তনু সেনকে। আজ সংসদের সমস্ত আলোচনা স্থগিত করে পেগাসাস ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ দেন তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভাতেও একই ইস্যুতে সোচ্চার হয় তৃণমূল, সেখানেও মুলতবি প্রস্তাব আনতে চেয়ে নোটিশ দেন তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায়। এই সময় প্রতিবাদী তৃণমূল এমপিরা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। বেশ কিছুক্ষণ এভাবে চলার পরে সাসপেন্ড করা হয় 6 তৃণমূল এমপিকে। রাজ্যসভা চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু হইচই সৃষ্টি করা এমপিদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেও সেই অনুরোধে তারা কান দেননি। এরপরে অধিবেশন বানচালের অভিযোগে তৃণমূলের 6 এমপিকে একদিনের জন্য সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবর দিয়েছে। এটি দাবি করেছে মঙ্গলবার রাতের ওই ঘটনায় সব হামলাকারীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কাবুলের বিলাসবহুল শেরাপুর এলাকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এর পরপরই সেখানে কয়েকটি ছোট বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এ সময় 2 সশস্ত্র ব্যক্তি আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। মূলত আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদের বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সাবেক বিসমিল্লাহ খানের বাসভবনের পাশেই বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না। এই হামলায় 4 জন নিহত ও 20 জন আহত হয়েছে। এমন সময় রাজধানী কাবুলে এই হামলা চালানো হল যখন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ চলছে এবং দেশটির বিশাল এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলের 3টি রকেট আঘাত হেনেছে। লেবানন থেকে রকেট ছোঁড়ার পরপরই ইসরায়েলের সীমান্তবর্তী কাইরাত সীমানা শহর সহ আরো কয়েকটি এলাকায় সতর্কমূলক সাইরেন বাজানো হয়। লেবানন থেকে ছোঁড়া রকেটের আঘাতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিকভাবে সাইরেন বেজে ওঠায় ইসরায়েলের নাগরিকরা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে জড়ো হয়। একটি ভিডিওতে দেখা যায় লেবানন থেকে ছোঁড়া রকেটের বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে গেছে। কাইরাত সীমানা শহরের কাছে ওই রকেটটি বিস্ফোরিত হয়। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে লোকজনকে বোম শেল্টারে থাকার আহ্বান জানিয়েছেন শহরের মেয়র। তিনি বলেছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোকজনকে সেখানে থাকতে হবে। ইয়েমেনের বাইদা প্রদেশের বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে দেশটির সামরিক বাহিনী এবং তাদের মিত্র হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। সৌদি সমর্থিত আল কায়দার ভাড়াটে সন্ত্রাসী এবং দায়েশ সন্ত্রাসীরা এসব এলাকায় তৎপর রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে কয়েকটি জাহাজে হামলা কিংবা ছিনতাই নাটকের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইরান। এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে কয়েকটি জাহাজ ছিনতাই নাটকের ঘটনা আন্তর্জাতিক সংবাদ মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এই সংক্রান্ত এক প্রতিবেদনে দাবি করেছে, অন্তত 4টি জাহাজ আমিরাতের উপকূল থেকে ছিনতাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরেকটি জাহাজ নিখোঁজ হওয়ার খবর দিয়েছিল কয়েকটি বার্তা সংস্থা। এদিকে এ সংক্রান্ত খবরাখবর প্রকাশের একই সময়ে পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমগুলো ওমান সাগর ও পারস্য উপসাগর এলাকায় ইরানি সেনাবাহিনীর জাহাজ চলাচলের বিভিন্ন ছবি প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে এ ধরনের খবর প্রত্যাখ্যান করে মিথ্যা গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে পাশ্চাত্য ও ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এ অঞ্চলে জাহাজে হামলা কিংবা নিখোঁজের ঘটনা নিয়ে যা হচ্ছে তা খুবই সন্দেহজনক। এ অবস্থায় ওমান ও পারস্য উপসাগর এলাকায় তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে সন্দেহজনক কর্মকাণ্ড ও নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করে কারা সবচেয়ে বেশি ফায়দা লোটার চেষ্টা করছে সেটাই এখন বড় প্রশ্ন। প্রথমত, তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিকল্পিত নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য যারা চেষ্টা করছে তারা আসলে এ ধরনের নাটক সাজিয়ে ওমান ও পারস্য উপসাগর অঞ্চলে আগ্রাসনের নীল নকশা তৈরি করছে। গভীর এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, সৌদি আরব ও আরও কয়েকটি আরব দেশ জড়িত রয়েছে। এ ব্যাপারে মার্কিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল জোসেফ ড্যানফোর্ডের বক্তব্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি তিনি সাংবাদিকদের বলেছেন, হরমুজ প্রণালী ও বাব আল মান্দাব প্রণালীতে নির্বিঘ্নে জাহাজ চলাচলের জন্য জোট গঠনের পরিকল্পনা রয়েছে তাদের। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কোন কোন দেশ এই পরিকল্পনায় সমর্থন দেবে সেটা স্পষ্ট হবে। এই অঞ্চলে সংকট সৃষ্টির দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শত্রুরা তাদের অশুভ লক্ষ্য হাসিলের জন্য নিরাপত্তা ক্ষেত্রে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করছে। এক্ষেত্রে তাদের দুটি বিষয়ের কথা উল্লেখ করা যায়। প্রথমত, উত্তেজনা ছড়িয়ে দিয়ে পরমাণু বিষয়ক আলোচনাকে বানচাল করে দেয়া এবং দ্বিতীয়ত, এ অঞ্চলে ইরানের সামরিক ও প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেয়া। তাই এটা অসম্ভব নয় যে দখলদার ইসরায়েল ও তার মিত্ররা তাদের সম্প্রসারণকামী লক্ষ্য অর্জনের জন্য ওমান ও পারস্য উপসাগর এলাকায় এমন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে যাতে ইরানকে সংকটে ফেলা যায়। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BM। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা খালি নেই। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গতকাল লকডাউনে চলাফেরা নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন। এসব বিষয় নিয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বাংলাদেশে 18 বছরের ঊর্ধ্বের কেউ 11 আগস্টের পর টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তির সম্মুখীন হতে হবে। প্রয়োজনে অধ্যাদেশ জারি করে এরকম শাস্তি কার্যকর করা হবে। গতকাল এমন ঘোষণা দিয়ে 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। গতকাল মঙ্গলবার মন্ত্রী আকমা মোজাম্মেল হকের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরো 5 দিন বাড়িয়ে আগামী 10 আগস্ট পর্যন্ত বহাল করা হয়েছে। সচিবালয়ের এই বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর রাতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় জানানো হয়, টিকা নেয়া ছাড়া 18 বছরের ঊর্ধ্বের কেউ বাইরে বের হতে পারবে না। এরকম যে সংবাদটি প্রচার করা হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়নি। প্রচারিত এ তথ্য সঠিক নয়। টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তি প্রদানের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আজ বুধবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদও বলেছেন, বৈঠকে বেশিরভাগ অনলাইনে যুক্ত ছিলেন, আমিও অনলাইনে যুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়সের কেউ টিকা না নিয়ে বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে। অতঃপর আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক নিজেই
তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নিলেন। মন্ত্রী তার ব্যাখ্যায় জানিয়েছেন, টিকা ছাড়া চলাচলের ক্ষেত্রে কবে থেকে শাস্তি আরোপ করা হবে সে তারিখ আমরা পরে জানাবো। আপাতত সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, টিকার জন্য যারা নাম রেজিস্ট্রেশন করাতে পারেননি তাদেরকে এনআইডি কার্ড দেখে টিকা দেওয়া হবে, আর যাদের এনআইডি কার্ড নেই তাদেরকেও টিকা দেওয়া হবে। এদিকে আজ সকাল পর্যন্ত ঢাকার বাইরে গত 24 ঘন্টায় করোনায় 157 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে স্বাস্থ্য